আচ্ছা, একবার ভাবুন তো, হিমালয়ের চূড়ায় এক শান্ত, প্রায় বিচ্ছিন্ন একটা দেশ, তিব্বত। বহু শতাব্দী ধরে যারা নিজেদের মতো করে চলছিল, হঠাৎ করেই তাদের সবকিছু বদলে গেল। তো আজকে আমরা সেই ঐতিহাসিক ঘটনার গভীরে যাব, জানার চেষ্টা করব ঠিক কী কারণে এবং কোন প্রক্রিয়ায় চীন তিব্বতকে নিজেদের দেশের অংশ করে নিয়েছিল। প্রশ্নটা শুনলে খুব সহজ মনে হয়, তাই না? কিন্তু এর উত্তরটা বেশ জটিল। কিভাবে একটা দেশ, যাদের নিজস্ব সরকার ছিল, নিজেদের ভাষা, মুদ্রা, হাজার বছরের পুরনো সংস্কৃতি ছিল, তারা মাত্র কয়েক বছরের মধ্যে বিশ্বের অন্যতম শক্তিশালী একটা দেশের অংশ হয়ে গেল? চলুন এই ঐতিহাসিক রহস্যের জট খোলার চেষ্টা করা যাক। তো এই পুরো ব্যাপারটা বুঝতে হলে আমাদের একটু পেছনে যেতে হবে। মানে ১৯৫০ সালের ওই ঘটনার আগে তিব্বতের আসল পরিস্থিতিটা ঠিক কেমন ছিল, কারণ গল্পের শুরুটা তো ওখানে। ২০ শতকের শুরুর দিকে তিব্বতের স্ট্যাটাসটা ছিল বলতে গেলে বেশ অদ্ভুত। একে বলা হয় ডিফ্যাক্টো ইন্ডিপেন্ডেন্স, বা সোজা বাংলায় কার্যত স্বাধীনতা। মানে ব্যাপারটা অনেকটা এরকম যে কাগজে কলমে হয়তো আন্তর্জাতিক স্বীকৃতি ছিল না, কিন্তু দেশটা কিন্তু পুরোটাই নিজের মতো করে চলত। তাদের নিজস্ব সরকার ছিল, যার নেতৃত্বে ছিলেন দালাই লামা। নিজেদের সেনাবাহিনী, টাকা পয়সা, এমনকি ডাক ব্যবস্থা পর্যন্ত ছিল। বাইরের দুনিয়ার সাথে যোগাযোগ কম রাখলেও নিজেদের নিয়মে তারা পুরোপুরি স্বাধীন ছিল। আর এখানেই কিন্তু আসল বিতর্কটা। এই স্লাইডটা দেখুন, এখানে দুটো সম্পূর্ণ ভিন্ন ইতিহাসকে পাশাপাশি রাখা হয়েছে। চীনের ভাষ্য অনুযায়ী তিব্বত আসলে কখনোই স্বাধীন ছিল না, বরং শত শত বছর ধরেই চীনের এক অবিচ্ছেদ্য অংশ। অন্যদিকে তিব্বতীয়দের বিশ্বাস, তারা বরাবরই একটা স্বাধীন জাতি। চীনের সাথে তাদের সম্পর্ক ছিল, তবে সেটা প্রতিবেশীর মতো, কিন্তু কখনোই এক দেশের অংশ হিসেবে নয়। ভাবুন, একই ইতিহাস, অথচ দুটো দৃষ্টিভঙ্গি যেন আকাশ আর পাতাল। আচ্ছা, এবার আসা যাক গল্পের দ্বিতীয় পর্বে। ১৯৪৯ সাল চীনে কমিউনিস্ট বিপ্লব হল। মাও সেতুংয়ের নেতৃত্বে নতুন সরকার ক্ষমতায় এলো, আর ঠিক তার পরেই তাদের নজর পড়ল তিব্বতের ওপর। কিন্তু কেন? তাদের উদ্দেশ্যটা ঠিক কী ছিল? চীনের দিক থেকে বেশ কয়েকটা কারণ দেখানো হয়েছিল। প্রথমটা হল মাতৃভূমিকে এক করা। দ্বিতীয়টা ভারতের সাথে বিশাল একটা সীমান্ত সুরক্ষিত করা, যা কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ ছিল। তৃতীয়ত, তারা বলছিল যে তিব্বতীয়দেরকে নাকি এক ধরনের সামন্ততান্ত্রিক ব্যবস্থা থেকে মুক্তি দেওয়া দরকার। আর সবশেষে ওই অঞ্চলে পশ্চিমা দেশগুলোর, বিশেষ করে আমেরিকা আর ব্রিটেনের প্রভাব কমানো। এই স্লাইডটা দেখুন, এখানে উদ্দেশ্যগুলোকে কি সুন্দরভাবে ভেঙে দেখানো হয়েছে। রাজনৈতিকভাবে এটা ছিল জাতীয় ঐক্য আর নতুন কমিউনিস্ট সরকারের ক্ষমতাকে আরও মজবুত করার একটা পদক্ষেপ। সামরিক দিক থেকে দেখলে এটা ছিল সীমান্ত সুরক্ষা আর একটা বাফার জোন তৈরি করার চেষ্টা। আর সামাজিক দিক থেকে এর পেছনে ছিল সমাজতন্ত্র প্রতিষ্ঠা আর আধুনিকীকরণের একটা বড় পরিকল্পনা। মানে সব মিলিয়ে এটা একটা বহুমাত্রিক লক্ষ্য ছিল। উদ্দেশ্য তো বোঝা গেল, কিন্তু চীন ঠিক কীভাবে তাদের পরিকল্পনাটা কাজে লাগাল? চলুন এবার আমরা ঘটনার সেই অ্যাকশন প্যাক্ট পর্বে যাই, যেখানে আলোচনার চেয়ে সামরিক অভিযানের গুরুত্বই বেশি ছিল। ঘটনাগুলো ঘটেছিল অবিশ্বাস্য দ্রুতগতিতে। ১৯৫০-এর অক্টোবরে চীনের পিপলস লিবারেশন আর্মি বা পিএলএ পূর্ব তিব্বতে ঢুকে চামদো শহরটা দখল করে নেয়। তিব্বত সরকার তো একেবারে হতভম্ব। তারা সাহায্যের জন্য জাতিসংঘের কাছে আবেদন করল, কিন্তু কোনো লাভ হল না। এর কয়েক মাসের মধ্যেই ১৯৫১ সালের মে মাসে বেইজিংয়ে তিব্বতের প্রতিনিধিদের একটা চুক্তিতে সই করতে হলো। আর সেপ্টেম্বরের মধ্যে পিএলএর সৈন্যরা রাজধানী লাসার রাস্তায় টহল দিতে শুরু করল। ভাবা যায়, ১ বছরেরও কম সময়ে তিব্বতের ভাগ্য একদম বদলে গেল। এই হল সেই চুক্তিটা, ১৭ দফা চুক্তি। এটাই সেই ঐতিহাসিক দলিল যা তিব্বতকে চীনের অংশে পরিণত করে। কিন্তু প্রশ্ন হল, এই চুক্তিটা কি স্বেচ্ছায় করা হয়েছিল নাকি চাপের মুখে? এই প্রশ্নটাই কিন্তু আজ পর্যন্ত বিতর্কের একেবারে কেন্দ্রে রয়ে গেছে। আর এই স্লাইডটি সেই বিতর্কটাকে খুব স্পষ্টভাবে তুলে ধরেছে। চীনের কাছে এটা ছিল একটা শান্তিপূর্ণ মুক্তি। তাদের কথা হলো, এই চুক্তির মাধ্যমে তিব্বত মাতৃভূমিতে ফিরে এসেছে, আর বিনিময়ে তাদের ধর্মীয় আর সাংস্কৃতিক স্বায়ত্তশাসনও দেওয়া হয়েছে। কিন্তু নির্বাসনে থাকা তিব্বত সরকারের ভাষ্যটা একেবারে উল্টো।
তাদের মতে এটা বন্দুকের নলের মুখে সই করানো একটা অবৈধ চুক্তি, যার কোনো আইনি ভিত্তি নেই। দেখুন, একই দলিল, কিন্তু দুই পক্ষের কাছে এর মানেটা ছিল আকাশ পাতাল তফাত। চুক্তির কালি তো কবেই শুকিয়ে গেছে, কিন্তু এর প্রভাব আজও জীবন্ত। চলুন এবার দেখি ওই ঐতিহাসিক ঘটনার পর থেকে আজ পর্যন্ত পরিস্থিতিটা ঠিক কোথায় এসে দাঁড়িয়েছে। ১৯৫৯। তিব্বতের আধুনিক ইতিহাসে এই সালটা একটা রক্তক্ষয়ী অধ্যায়। চীনা শাসনের বিরুদ্ধে বিশাল এক গণ অভ্যুত্থান শুরু হয়। সেই বিদ্রোহ খুব কঠোরভাবে দমন করা হয়, আর এরপরেই তরুণ দালাই লামা তার অনুসারীদের নিয়ে পায়ে হেঁটে হিমালয় পেরিয়ে ভারতে আশ্রয় নিতে বাধ্য হন। এটা ছিল তিব্বতের ইতিহাসে একটা বিরাট বাঁক। আর সেই ঘটনার দীর্ঘস্থায়ী প্রভাব আজও আমরা দেখতে পাই। তিব্বত এখন চীনের একটা স্বায়ত্তশাসিত অঞ্চল। অন্যদিকে দালাই লামার নেতৃত্বে ভারতের ধর্মশালা থেকে নির্বাসিত সরকার তাদের স্বাধীনতার দাবি জানিয়ে যাচ্ছে। তিব্বতের মানবাধিকার পরিস্থিতি আর সাংস্কৃতিক পরিচয় নিয়ে আন্তর্জাতিক মহলে বিতর্ক আজও চলছে। এটা শুধু একটা রাজনৈতিক সংঘাত নয়, এটা আসলে দুটো ভিন্ন সভ্যতা আর সংস্কৃতির এক গভীর অমীমাংসিত দ্বন্দ্ব। তার মানে সব শেষে এসে আমরা বুঝতে পারি, তিব্বতের অন্তর্ভুক্তি কেবল একটা মানচিত্র পরিবর্তনের গল্প নয়, এটা এমন এক জটিল ঐতিহাসিক ঘটনা যার ঢেউ আজও আন্তর্জাতিক সম্পর্ক, মানবাধিকার আর সাংস্কৃতিক পরিচয়ের মতো বিষয়গুলোকে প্রভাবিত করে চলেছে। প্রশ্নটা হলো, এই ঐতিহাসিক ক্ষত কি কখনো শুকোবে? এর দীর্ঘস্থায়ী প্রভাব ভবিষ্যতে কোন দিকে মোড় নেবে? উত্তরটা হয়তো সময়ের হাতেই তোলা রইল।